সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন। এই সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন লীনা। দর্শক, আলোচনায় যাওয়ার পূর্বে আজকে সারাদিনের যে শীর্ষ খবরগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানাতে চাই। আজকে সারাদিনের খবরের মধ্যে রয়েছে কোটা আন্দোলনে হতাহতের প্রতিবাদে যে গানের মিছিল ছিল সেটি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে এবং হাইকোর্ট এ ধরনের আন্দোলনের মৃত্যুকে দুঃখজনক হিসেবে ব্যাখ্যা করেছেন এবং এই ধরনের আন্দোলনের সহিংসতা তদন্ত চায় ইউরোপীয় ইউনিয়ন ইইউ। এছাড়া কোটা আন্দোলনের সহিংসতা তদন্ত নিশ্চিতে জাতিসংঘ সহ বিদেশি প্রযুক্তির সহায়তা নেওয়া হবে পরামর্শ প্রধানমন্ত্রীর, এবং তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়কে স্বাগত জানিয়েছেন। এছাড়া অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে তদন্ত হবে এটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এবং সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় কমিশনের সদস্য 3 জন করে কাজের পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এছাড়া আরেকটি শীর্ষ খবরের মধ্যে রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ধাপে ধাপে, শিক্ষামন্ত্রী বলেছেন। এবং কালকের মধ্যেই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হবে আইনমন্ত্রী। আর এটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এটি নতুন একটি ইস্যু এবং এটি জনগণের দৃষ্টি সরানোর অন্যতম একটি প্রজেক্ট হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন। তো এসব বিষয়ে আলোচনা করার জন্য আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সম্মানিত দুজন অতিথি। আমার পাশে আছেন এম সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আরেকজন সম্মানিত অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কুদ্দুস আফরাদ, সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আজকে প্রথমেই চলে যেতে চাই কুদ্দুস আফরাদ আপনার কাছে। আপনি সাবেক সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের। তো আপনার কাছে প্রথমেই আমি জানতে চাই যে আজকে শীর্ষ খবরগুলো নিয়ে আমরা যেহেতু আলোচনা করব, আসলে এ ধরনের কোটা আন্দোলনে যেটা আমরা দেখেছি যে ছাত্ররা বলছে এবং সাধারণ মানুষও চায় যে এ ধরনের আন্দোলন হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন, এবং এ ধরনের আন্দোলনে কেউ চায় না যে পুলিশ বাধা দিক, এবং তাদের দাবি যে তারা শান্তিপূর্ণ আন্দোলনই করেছে। এবং আজকে যেটি আমরা দেখেছি যে গানের মিছিলে পুলিশ বাধা দিয়েছে, এটি আপনি কিভাবে দেখছেন? আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা আজকের আমাদের এই আলোচনা অনুষ্ঠানের আমাদের সহ আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্দিকুর রহমান এবং যারা এই মুহূর্তে এনটিভির সামনে আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা। প্রথমে বলছি যে আন্দোলন এবং এই আন্দোলনের যে ক্ষয়ক্ষতি, এই আন্দোলনের যে প্রাণহানি, সব মিলিয়ে এটা একটা ভয়াবহ বিষয় এবং আজকে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়েছে। আমিও মনে করি যারা মারা গিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি, একই সঙ্গে যারা আহত আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমি যেটা মনে করি যে ধরেন এইবারের আন্দোলনটার ক্যারেক্টার অন্যান্য সমসাময়িককালে, বিশেষ করে সরকার আমলে যতগুলো আন্দোলন হয়েছে এর সাথে এটার অনেক ডিফারেন্ট আছে, তার বাস্তবায়ন, তার অগ্রগতি এবং তাকে নিয়ে যে চিন্তাভাবনা গভর্নমেন্টটা 8-10টা আন্দোলন যেভাবে মোকাবেলা করছে, এই আন্দোলনটা ঠিক সেই একই পথে কিন্তু মোকাবেলা করার চেষ্টা করে যাচ্ছে। বিষয়টা হলো এই আন্দোলনের প্রেক্ষিত অনেকটা অন্যরকম। ছাত্রদের মুভমেন্টের ব্যাপারে আওয়ামী লীগের চেয়ে ভালো জানার কথা কারণ না, কারণ তাদের নেতৃত্বেই এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছে। সেই সময় ছাত্র সংগ্রাম পরিষদের একটা অগ্রণী ভূমিকা ছিল, যার সামনের সারিতে ছিল ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন। এরা একইভাবে আমরা যদি 90-এর আন্দোলন দেখি, এরশাদ বিরোধী আন্দোলনের বড় ধরনের একটা আন্দোলনের ছাত্রদের মুখ্য নেতৃত্ব, মুখ্য ভূমিকা ছিল। তো ছাত্রদের আন্দোলনটাকে আওয়ামী লীগ প্রথম থেকে আমার কাছে মনে হচ্ছে তাদের পালস বোঝাটা আওয়ামী লীগের কাছে সঠিকভাবে উপলব্ধি হয় নাই, পালসটা ধরতে পারে নাই। দ্বিতীয়ত হচ্ছে আমি যদি বলি যে এটা রাজনৈতিকভাবে এর মীমাংসাটা আওয়ামী লীগের তরফ থেকে ওইভাবে নেওয়া হয়েছে, কয়েকজন মন্ত্রীকে দিয়েছেন এটা ছাত্রদের সাথে আলোচনা করার জন্য, আলোচনা করেছেন। কিন্তু এটা যে একটা রাজনৈতিক মুভমেন্ট এখন বলছেন, সরকারও বলছেন, আওয়ামী লীগও বলছেন, কিন্তু তাদের পেটে প্রচুর রাজনৈতিক ছাত্র নেতারা ছিলেন যাদের এই ধরনের আন্দোলন গড়ার এবং আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মানে কৃতিত্ব আছে। এরকম আওয়ামী লীগের প্রচুর ছাত্র নেতা আছেন। আমি যদি সর্বশেষ এরশাদ বিরোধী আন্দোলনের লং টাইমের নেতৃত্ব ডাকসুর সাবেক 2বারের জিএস, 2বারের বিপি আখতারুজ্জামানের কথাও বলি, উনি এখন স্বতন্ত্র এমপি, তাকেও কাজে লাগাতে পারতেন।
এবং এইখানে শিক্ষকদেরকে, কারণ এই আন্দোলনটা ছাত্রদের হাত দিয়ে গড়া, আর এটাকে পুলিশি কায়দায় দমন বা অন্য সংগঠন দিয়ে দমনের চেয়ে উচিত ছিল হচ্ছে তাদের সঙ্গে এই যারা ছাত্রনেতা তাদেরকে দিয়ে তাদের পালসটা বোঝা অন্তত পক্ষে, তাহলে ডিসিশন নিতে সুবিধা হতো। কিন্তু ওই জায়গাটা যায় নাই, যা কোনোভাবে হয় নাই। না হওয়ার কারণে যে স্পার্ক করেছে সেই স্পার্কটাকেও সঠিক পথে, এখানে তো যে কোনো একটা মুভমেন্টে কিছু দুষ্কৃতিকারী, কিছু খারাপ লোক এটা চাবেই। অনেক সময় দলের ভিতরেও দেখা যায়, ধরেন এই যে মুভমেন্ট হয় না, আমরা এই মুভমেন্ট নিয়ে আরো জানবো এবং আমাদের আরেকজন, আমি একটু শর্ট করে দেই, শেষ করে দেই। তো এই মুভমেন্টের পালসটা যদি ধরতে পারতো তাহলে এতটুকু ক্ষয়ক্ষতি, এতটুকু প্রাণহানি এগুলো কোনো কিছু হয় না। এবং এইটা ওই ভুলের কারণে এখন যে বাধা দিচ্ছে এই সব জায়গায়, এই বাধা দিয়ে হয়তো ক্ষান্ত করা যাবে, কিন্তু এই যে কালিমাটা হয়ে গেছে, যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এটা কাটানো সেটা অবশ্যই অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কুদ্দুস আফরাদ, আমরা আলোচনা করছিলাম যে আন্দোলনের এই সহিংসতায় জানমালের যে ক্ষতি হয়েছে সেটি অপরিণীয় আপনি বলছিলেন। তো এই বিষয়ে জানতে চাই, আরও আপনার কাছে জানতে চাই যে এই ক্ষতিটা আসলে পুষিয়ে নেওয়ার ক্ষমতা আসলে আমাদের কারো নেই, কিন্তু তারপরও কি পরামর্শ থাকবে আপনার, আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে যেতে পারব? প্রথম এটা হচ্ছে যে যা হয়েছে হয়েছেই। দেখেন, ছাত্রদের যে দাবি ছিল, মূল দাবি ছিল কোটা সংস্কারও হয়ে গেছে। এই সংস্কারের দাবি আদায় করতে যে দুর্ঘটনা বলেন, দুর্যোগ বলেন, যাই বলি, প্রাণহানি যেমন হয়েছে, সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটা আমাদের সবার, এবং এই দেশটার দিকে তাকিয়ে, অর্থাৎ দেশটার দিকে তাকিয়ে সংযম, সহনশীলতা সব পক্ষ থেকে যারা এইসব আইন বিরোধী কাজে জড়িত নয়, তারা কোনোভাবে হ্যারেস হোক। এই যে আজকে গণগ্রেপ্তার কথা বলা হচ্ছে, পত্রপত্রিকা আসছে, সরকারের তরফ থেকে দেখলাম আজকে স্বরাষ্ট্রমন্ত্রী ক্লারিফিকেশন করলেন যে একজনকেও যাতে না হয় সেই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। আমি মনে করি এই নির্দেশনা যদি ফুলফিলভাবে দেখা হয়, মানুষ কিন্তু হচ্ছে আইনের শাসন চায়, মানুষ হচ্ছে শৃঙ্খলা, অর্থাৎ যে বিধিবিধানগুলো আছে, নর্মসগুলো আছে প্রত্যেক জীবনযাপনে, এগুলো যখন কার্যকর হয় তখন কারোই ক্ষোভ থাকে না। যখন এটা ব্যত্যয় ঘটে তখনই মানুষ ক্ষুব্ধ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকার, ওনার মুখ থেকে কালকে শুনছি কোনো রকম বাণিজ্য করতে দেওয়া হবে না। এটা যদি না দেওয়া হয় মানুষের ক্ষোভ প্রশমন হবে। আর যদি এই ধরনের চলে, জেনে হোক না জেনে হোক, যাকে পথে পায় তাকে, যদি গত পরশু মনে হয় সমকালের একটা অ্যাডিং ছিল, যাকে সন্দেহ হচ্ছে তাকেই ধরছে, যদি এমনটা হয় তাহলে কিন্তু ক্ষোভ প্রশমন হবে না, গণগ্রেফতার বলা হচ্ছে। হ্যাঁ, এইটা প্রশমন হবে না, এটা আরো জিয়ে থাকবে। এই যে কালচারাল মুভমেন্টের কথা বলেন, কালচারাল মুভমেন্ট এখানে হচ্ছে, বাধা দেওয়া যাবে না। শত শত মানুষ মারা গেছে, সুতরাং এই মানুষের ক্ষতগুলা, এই যে মানুষের দহন আছে আশেপাশে মানুষের মধ্যে, এই দহনকে তো আপনি চাপা দিতে পারবেন না। যা কিছু করেন এটা চাপা হবে না। আপনি ক্ষয়ক্ষতি, হয়তো তার পরিবারের কাউকে চাকরি দিবেন, অর্থ দিবেন, দিতে পারেন, কিন্তু ওই দহন কিন্তু আসলে বন্ধ হবে না। তো এটার একটা রাজনৈতিক দহনও আছে। এই দহনকে নিবৃত্ত করতে গেলে, অর্থাৎ আরও ভালো কিছু করতে হবে, এটা সরকারের তরফে। আবার ছাত্রদের তরফে একটু দায়িত্ব নিতে হবে। এটাকে এগিয়ে নিলে আরও যদি প্রাণহানি হয়, আরও যদি কিছু হয়, সেই দায়িত্ব কিন্তু তাদের কাদের উপরে বর্তাবে। যদিও ছাত্ররা ইতিমধ্যে শুনেছি তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করছে। এখন কিভাবে ক্লাসে ফিরে যাওয়া যায় সেই পথ তৈরি করতে হবে। একজন শিক্ষক এখানে আছেন, উনি একজন শিক্ষকদের এখানে দায়িত্ব আছে, শিক্ষকদের ভালো দায়িত্ব আছে, ছাত্রদের ভালো দায়িত্ব আছে, কারণ তারা মেধাবীদের, তারা নিজেরা দাবি করছেন মেধার জন্য, মেধাবীদের জন্য। আমি মনে করি এই জায়গাটা একটা কম্প্রোমাইজে যেতে হবে। একটা কম্প্রোমাইজে না গেলে দেশটা ক্ষতিগ্রস্ত হবে। আমি চাই না দেশটা ক্ষতিগ্রস্ত হোক। এই জায়গায় সবাইকে সহনশীল, আমি মনে করি যে সবার আগে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, তারপর কম্প্রোমাইজিং, আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে তারপর কম্প্রোমাইজিং এর দিকে যেতে হবে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেকজন সম্মানিত অতিথি এম সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার কাছে জানতে চাই যে হাইকোর্ট কিন্তু দুঃখ প্রকাশ করেছেন এবং হাইকোর্ট বলছেন যে কেউই সংবিধান মেনে চলছে না, এবং এই নিহত হওয়ার ঘটনাকে খুবই দুঃখজনক হিসেবে আখ্যায়িত করেছেন। এবং আমরা আজকে দেখেছি যে হাইকোর্টে কয়েকজন আইনজীবী রিট করেছেন যেন ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালানো না হয়, এবং যে 6 সমন্বয়কারী এখন ডিবি পুলিশ অফিসে হেফাজতে আছে তাদের মুক্তি চেয়েছেন তিনি। আপনি, আপনার পর্যবেক্ষণ কি, আপনার পরামর্শ কি থাকবে, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে?
ধন্যবাদ লীনা আপনাকে, এবং আমার সাথে যিনি আছেন প্রবীণ সাংবাদিক সংগঠনের নেতা জনাব কুদ্দুস আফরাদ, এবং এই অনুষ্ঠান যারা দর্শক দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমরা এতক্ষণ পর্যন্ত আমি কুদ্দুস আফরাদ ভাইয়ের বক্তব্য শুনলাম। আপনি জানেন যে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজমান, এটা স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ একটা সংকটের মধ্যে আমরা আছি। একটা সামান্য ব্যাপার, শিক্ষাঙ্গনে আপনারা জানেন যে গত চলতি জুলাই মাসের 1 তারিখ থেকে শিক্ষা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একরকমের কার্যত অচল ছিল। একদিকে শিক্ষকদেরকে একটা প্রত্যয় নামক স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত করে শিক্ষকদের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি করা হয়েছে, যেটি আমাদের 2023 সালে যেটি আমাদের মানে সর্বজনীন পেনশন স্কিম ছিল, সেটি ছিল যে যারা কোনো পেনশন স্কিমের মধ্যে নাই তাদেরকে আওতায় এনে। কিন্তু আমরা দেখলাম যে 24 সালে এসে একটা পরিপত্র জারির মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় সহ স্বায়ত্তশাসিত এবং সরকারের যে সমস্ত প্রতিষ্ঠান, বিধিবদ্ধ প্রতিষ্ঠান আছে, সেইগুলোর উপর এটা প্রয়োগ করতে গেল। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু একটা গত মার্চ মাস থেকে একটা আন্দোলনের মধ্যে ছিল, এবং 1 তারিখ থেকে তারা এই আন্দোলনটা সর্বাত্মক ধর্মঘট কর্মসূচি। অন্যদিকে কোটা, যেটি 2018 সালে যেটি আমাদের সংকটের সমাধান হয়েছিল, সেটি আবার একটা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে, জুন মাসে যে রায়টি হয়েছিল, সেই 5 তারিখে সম্ভবত রায়টি হয়েছিল, সেই রায়টি কেন্দ্র করে ঈদের আগেই কিন্তু ছাত্ররা মানে তাদের বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে একটা আলটিমেটাম দিয়ে গিয়েছিল যে এই সংকটটির যদি দ্রুত সুরাহা না করা হয় তাহলে 1 জুলাই থেকে তারা একটা সর্বাত্মক আন্দোলন কর্মসূচি পালন করবে। এবং অ্যাকর্ডিংলি আমরা দেখেছি যে এই আন্দোলনটা ছুটির পরে এসে তারা শুরু করেছিল, কিন্তু তখন সরকারের যারা মানে গুরুত্বপূর্ণ ছিল, একেবারে সরকার প্রধান থেকে শুরু করে বিশেষ করে সরকারের আরও দায়িত্বশীল মন্ত্রী এবং দলীয় নেতারা এই নিয়ে অতিকথন হয়েছে আমাদের, এবং শিক্ষার্থীদেরকে ইনস্টিগেট করার জন্য তাদেরকে উস্কানি দেওয়ার মধ্যে ফেলে দেওয়ার মতো অনেক কথা হয়েছে। এবং যে কথাগুলো সর্বশেষ আমরা 14 তারিখে একটা সংবাদ সম্মেলনের পরে দেখলাম, এখন বলতে পারেন যে এই তরুণরা ভুল বুঝেছে কিনা, কিন্তু একটা প্রতিক্রিয়া হয়েছিল। এবং এই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে যে আন্দোলনটি হয়েছিল একটা শান্তিপূর্ণ আন্দোলন, সেই আন্দোলনে একটা ছাত্র সংগঠনের মাধ্যমে এটাকে মোকাবেলা করতে যে এই আন্দোলনটি একটা শান্তিপূর্ণ আন্দোলন, সশস্ত্র আন্দোলনে বা সেখানে শিক্ষকদের ভূমিকা কি ছিল না, আমরা একটা সহিংস আন্দোলনে রূপান্তরিত হলো। সেখানে শিক্ষকদের কি ভূমিকা ছিল? আপনি দেখেন এই ধরনের পরিস্থিতি যেগুলো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোনো ভূমিকা রাখার সুযোগ আগেই এটা কিন্তু হয়েছে। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 তারিখে যে ঘটনাটা হলো, ছাত্রদের উপর একটা ছাত্র সংগঠন, অর্থাৎ সরকার সমর্থক ছাত্র সংগঠন এবং বহিরাগতরা মিলিয়ে আন্দোলনকারী ছাত্র এবং ছাত্রী, তাদের উপর যেরকম নির্মম এবং ন্যাক্কারজনক আক্রমণটা করেছিল, সেই আক্রমণের সময় ছাত্রদের এই কঠিন সময়ে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছি, এমনকি যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, যারা এটার জন্য দায়িত্বশীল, তারাও কিন্তু আমরা এদের ছাত্রদেরকে রক্ষা করতে পারিনি, বা আমরা দৃশ্যমান কোনো ভূমিকা আমরা দেখিনি। ফলে ছাত্রদের মধ্যে ক্ষোভটা আরো বেড়েছে, এবং এর ধারাবাহিকতায় আমরা এখন পর্যন্ত যেটি হলো, এবং সেখানে আমরা বলেছি যে ইতিমধ্যেই আমাদের সরকারি হিসাবে বলা হচ্ছে যে 150, কিন্তু আমরা ইতিমধ্যেই জানি যে 210 জন, প্রথম আলোতে তো 210 জনের তালিকাও এসেছে বিভিন্ন মহল থেকে। এখন আপনি যদি এই যে শত শত শিক্ষার্থী মারা গেল, বিপুল সংখ্যক আপনার হলো মানে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে, এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। একটু আগে কুদ্দুস ভাই বলেছেন এবং আপনি বলেছেন যে অপূরণীয়, আমি এটাকে কোনোভাবেই অপূরণীয় ক্ষতি বলছি না। রাষ্ট্রীয় সম্পদ যেটি, সেই ক্ষতিটা রাষ্ট্রীয় সম্পদ এটা মূল্যবান, এবং এই সম্পদ আমরা এই দেশের, আমার আপনার কুদ্দুস ভাইয়ের, মাননীয় প্রধানমন্ত্রীর সবারই সম্পদ এটা, এবং আমরা সবাই সম্মিলিতভাবে যদি চেষ্টা করি এই সম্পদ কিন্তু আমরা করতে পারবো। কিন্তু যেটি হলো, জীবন হলো অমূল্য, একটা জীবনের বিনিময়ে এটা হবে না। এবং আপনি বলা হয়েছে যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে 5টা গণ অভ্যুত্থান হয়েছে, এবং এই 5টা গণ অভ্যুত্থানের মধ্যে এইবারের গণ অভ্যুত্থান ছিল সবচেয়ে মানে কি বলবো, যে ন্যাক্কারজনক আমি বলবো না, যে হতাহতের কথা বলছি, কিন্তু সবচেয়ে বেশি অংশগ্রহণমূলক মানুষের। এবং হতাহতের কথাও যদি আমরা বিবেচনা করি, এই হতাহতের দিক থেকে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে
একটা ঘটনাকে কেন্দ্র করে 2-3 দিনের মধ্যে এত প্রাণ আর কখনো হয়নি। তো এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আন্দোলন পরিচালিত হচ্ছে এবং এই আন্দোলনটা প্রশমনের জন্য সরকার 2টা অস্ত্র ব্যবহার করেছে। একটা হলো রাষ্ট্রীয় যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাশাপাশি তাদের যে সংগঠন, সেই সংগঠনের বলেন আওয়ামী লীগ বলেন, যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, তারাও কিন্তু মাঠে থেকে এটাকে ব্যবহার করতে চেয়েছে। তো তরুণদের ভাষাটা বুঝতে আমার মনে হলো যে কুদ্দুস ভাই যেটা বলতে চেয়েছিলেন যে এই আন্দোলনটা আর 10টা আন্দোলনের মতো না, এটা আওয়ামী লীগ বিএনপির আন্দোলন না। এখানে আমাদের তরুণ প্রজন্ম, তারুণ্যের একটা ধর্ম আছে এবং এই তারুণ্যের ধর্ম এবং তারুণ্যের ভাষাটা বুঝতে কুদ্দুস ভাই বলছেন যে তাদের মধ্যে বহু ছাত্র নেতা ছিলেন, কিন্তু যিনি এই আন্দোলনটাকে আমি মনে করি যে আরও ছাত্রদেরকে উস্কিয়ে দিয়েছেন, তিনিও কিন্তু ছাত্র নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে তিনি নেতৃত্ব দিয়েছেন। ফলে তিনি কিন্তু ছাত্রদের ভাষাটা বোঝার দরকার ছিল, কিন্তু আনফরচুনেটলি সেটা না বুঝতে পারার কারণে আজকে এখানে হয়েছে রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি। এটা আমরা কেউ চাই না, কিন্তু আপনি যখন একজন মানুষ মনে করবে, আজকে সরকার দলীয় সবাই বলছেন যে আমরা বিপুল পরিমাণ ক্ষতি হয়ে গেছে। এই তরুণরা প্রশ্ন উত্থাপন করছে যে 10.5 লক্ষ কোটি টাকা যে 15 বছরে বিদেশে পাচার হয়েছে, শেয়ার বাজারের 32,000 কোটি টাকা যে লোটপাট হয়েছে, ব্যাংকিং খাত যে ফুকলা করে দেওয়া হয়েছে, এবং এর সাথে আমরা একজন পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে গেছেন এবং তিনি ধরাছোঁয়ার বাইরে দেশের সম্পদ নিয়ে কোথা থেকে তিনি কোথায় চলে গেছেন। আজকে তরুণ প্রজন্ম সেই প্রশ্ন উত্থাপন করছে যে সেই রাষ্ট্রের সম্পদ হরণকারীদের বিরুদ্ধে কোন দৃশ্যমান ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। যদি না করতে পারি তাহলে আজকের এই জীবনের থেকেও যদি আমরা এই সম্পদকে বড় করে দেখি তাহলে মানুষ এটা গ্রহণ করবে না। মানুষের মনের মধ্যে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত এইভাবে শুকানো যাবে না। ফলে উপলব্ধি করতে হবে, আজকে আওয়ামী লীগকে উপলব্ধি করতে হবে যে আওয়ামী লীগের মতো একটা প্রবীণ দল যাদের অনেক অর্জন আছে, এটা অস্বীকার করার নেই। আপনি 49 সালে 7 দশকের বেশি সময় ধরে এই রাজনৈতিক দল আছে, তারাদেরকেও উপলব্ধি করতে হবে যে এই যে গণ অভ্যুত্থান যেটা হলো, সেই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বলি, দুর্দান্ত প্রতাপে হলগুলোতে ছাত্রলীগ একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিল। এক রাতে সবাইকে পালিয়ে যেতে হয়েছে ছাত্রদের তীব্র প্রতিরোধের মুখে। তাহলে এইটা তাদেরও উপলব্ধি করতে হবে যে আমাদের ক্ষোভের জায়গাটা কোন। আপনি একটু আগে বলেছেন যে সাংস্কৃতিক কর্মী, সেখানে উদীচী সহ 31টি সংগঠন, এবং আমরা সকলেই জানি যে উদীচী নামক যে সাংস্কৃতিক সংগঠনটির সাথে বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের এক ধরনের সখ্যতা আছে। তারা কিন্তু আজকের পরিপ্রেক্ষিতে বলেছেন যে বাংলাদেশে যে ছাত্র হত্যা, নির্বিচারে ছাত্র হত্যা হয়েছে এবং এই ছাত্র হত্যাকে পরবর্তী ঘটনার জের হিসাবে এই যে গণগ্রেপ্তার নামক যে বিষয় চলছে, এরপরে তারা প্রশ্ন করেছেন যে এই সরকারের নৈতিক ভিত্তি আছে কিনা ক্ষমতায় থাকার জন্য। তারা বলছেন যে নৈতিক ভিত্তি নেই। ফলে এইটা শুধুমাত্র দ্রোহটা আপনি দেখেন, আওয়ামী লীগের যারা একেবারে সংগঠনের সাথে নেতাকর্মী হিসাবে যুক্ত আছেন, এর বাইরে বিবেকবান মানুষ কিন্তু, এবং আওয়ামী লীগের বন্ধু সংগঠন হিসাবেও আমরা দীর্ঘদিন ধরে আমরা এই বাংলাদেশে যাদেরকে দেখেছি, তাদেরকে সুলতানা কামাল দেখেন গণতদন্ত কমিশন গঠন করেছেন, ওনাদের তো একটা পরিচয় আমাদের কাছে আছে এবং বর্তমান ক্ষমতাসীন দলের সাথেও তাদের এক ধরনের একটা সম্পর্ক আছে মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি ইত্যাদি নিয়ে, কিন্তু তারাও কিন্তু দাঁড়িয়েছেন। বিবেক বলে তো মানুষের একটা আছে। এখন আপনি যদি শুধুমাত্র অস্ত্রের ভাষায় কথা বলেন, এবং আওয়ামী লীগ যেটা ভুল করেছে অস্ত্রের ভাষায় কথা বলেছে। পরশুদিন একটা টেলিভিশনে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের মতো এই বিপর্যয় হলো কেন। আপনি দেখেন 2008 সালের পর 14 সাল থেকে 3টা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ নির্ভর করেছে তাদের নেতাকর্মীদের উপর না, নির্ভর করেছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমলাতন্ত্রের উপর। ফলে আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের থেকে যেরকম বিচ্ছিন্ন হয়েছে, সাধারণ মানুষ থেকে তো অবশ্যই। ফলে আজকে এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে এই আন্দোলনটাকে প্রশমন করার জন্য বা দমন করার জন্য সম্পূর্ণরূপে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলের কিছু লোকের কাছে। কিন্তু চূড়ান্ত যখন আমাদের বিপ্লব হয় 19, 20, 21, আপনি মাঠে দেখেন তাদের, ঢাকা শহরে আপনি যদি দেখেন মন্ত্রী এমপিদের অবস্থান, তারা কি প্রতিরোধ করতে পেরেছে? বা প্রতিরোধ, ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন ওয়ার্ডে ওয়ার্ডে দুর্গ গড়ে তোলেন। দুর্গ কেউ গড়ে তুলতে পেরেছে? তুলতে পারবে না, কারণ আওয়ামী লীগের মধ্যে ইতিমধ্যেই তৃণমূল থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছেন। সুবিধাবাদী একটা শ্রেণীকে পৃষ্ঠপোষকতা দিয়ে তারা ক্ষমতার বলয়ের মধ্যে নিয়ে এসেছেন, এবং এই সুবিধাবাদীরা একটা রাষ্ট্রীয় সম্পদ নিজেদের মালিকানায় কুক্ষিগত করেছেন, এবং এই সম্পদ রক্ষার জন্য তারা দেখবেন গর্তের মধ্যে লুকিয়ে থাকবে। এবং আমি এর আগেও এই
বিভিন্ন টকশোতে এই যে বিএনপির আন্দোলনে ব্যর্থতা এবং আওয়ামী লীগ এত আন্দোলন করছে, আমার আওয়ামী লীগের অনেক বন্ধুদেরকে বলেছি যে আমরা জানি না কখন দেখতে পারবো, যদি ভবিষ্যতে এই ধরনের কোনো পরিস্থিতি আসে আপনি দেখবেন যে আওয়ামী লীগ সেই যে মাঠের রাজনৈতিক দল সেই হিসাবে আর আপনি পাবেন না। কেননা আওয়ামী লীগের সেই গণভিত্তিটা রক্ষা করার জন্য, তৃণমূলের সাথে সম্পর্ক, জনগণের সাথে সম্পর্ক রাখার জন্য যে ধরনের ব্যাপারগুলো ছিল সেটা থেকে আওয়ামী লীগ অনেক দূরে চলে গেছে। তো আজকে বাংলাদেশে যে রকম পরিস্থিতি তৈরি হয়েছে, কুদ্দুস আফরাদ ভাই বলেছেন একটু আগে, আমি ওনার সাথে একমত যে এখন যে বাস্তবতাটা দাঁড়িয়েছে, আপনি ধরেন আজকে সাংস্কৃতিক সংগঠনকে দিলেন না, আপনি তো ঢাকা মেডিকেল কলেজে যখন ছাত্ররা আহত হয়ে চিকিৎসাধীন, সেইখানে তো ছাত্রলীগ সন্ধ্যার সময় যে বা সরকারি সমর্থক গিয়ে আক্রমণ করেছে, তাদের ঠেকাতে পুলিশ পারে না। আজকে কয়েকজন নিরীহ নিরস্ত্র বয়স্ক মহিলা অভিভাবক তারা এই হাসপাতালে চিকিৎসাধীনদেরকে দেখতে গিয়েছিলেন সীমা দত্তের নেতৃত্বে, একজন নারী সংগঠনের নেতৃত্বে। আপনারা পুলিশ তো সেইখানে আপনি তাদেরকে দাঁড়াতে দেন নাই, সেইখানে তাদেরকে বাধা দিয়েছেন, অনেক তর্ক বিতর্ক করে কয়েকজন তারা ভিতরে গিয়ে দেখছেন। তো এইভাবে যদি চলতে থাকে, এইভাবে যদি হয় তাহলে হবে না। আরেকটা জিনিস হলো, আপনি এই যে মামলার কথা বলছেন, গণগ্রেপ্তার, কুদ্দুস ভাই বলেছেন যে এইভাবে যদি চলতে থাকে, আপনি দেখেন শত শত মামলায় লক্ষাধিক অজ্ঞাতনামা, এবং বাংলাদেশে এই কালচারটা কেমন করে চলে আপনি দেখেন। আমি আসার সময় দেখলাম একটা পত্রিকায় যে আমাদের ব্যারিস্টার মইনুল হোসেনের বাসায় পুলিশ ওয়ারেন্ট নিয়ে গেছে ওনাকে গ্রেপ্তার করার জন্য। মইনুল হোসেন সাহেবের বাসায় ওয়ারেন্ট নিয়ে গেছে। মইনুল হোসেন সাহেব যে মারা গেছে, মইনুল হোসেন সাহেব যদু মধু, বাংলাদেশের পুলিশ জানে না, কোর্ট জানে না যে মইনুল হোসেন সাহেব মারা গেছেন, ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। এখন বাংলাদেশে এই অজ্ঞাতনামার নামে যে একটা বাণিজ্য হয়, এটাও কিন্তু আমরা জানি। একদিকে মানুষের এই যে একটা তীব্র চাপের মধ্যে আছে, এর মধ্যে এই অজ্ঞাতনামার নামে শত শত হাজার হাজার মানুষকে আমরা চাই প্রকৃত অপরাধীকে, আপনারা দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করুন, যে রাষ্ট্রের সম্পদ ক্ষয়ক্ষতি করেছে তাদের চিহ্নিত করে তাদেরকে আনেন। কিন্তু এই গণগ্রেপ্তার করে আন্দোলন প্রশমনের নামে পৃথিবীর ইতিহাস আপনি দেখেন তো। যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে গণগ্রেফতার হচ্ছে না এবং তদন্ত হবে এই বিষয়ে, তিনি বলেছেন। তো এই বিষয়ে আমরা আরো কথা বলবো। এবার আমরা যেতে চাই, আমি শেষ করছি এটা যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছেন বা সরকারের দায়িত্ব মহোদয়দেরকে বলছেন, এবং উনিও বলছেন যে আমরা এগুলোর কার্যকরী বাস্তবায়ন দেখতে চাই। আপনি এক ধরনের বলছেন ছাত্রদেরকে ব্যবস্থা গ্রহণ করা হবে না, ছাত্ররা নিরাপত্তা হেফাজত চাইলো না, আপনি নিয়ে নিরাপত্তা হেফাজতের নামে তাদেরকে দিয়ে একটা ঘটনা ঘটিয়ে দিলেন, এবং নতুন করে ছাত্রদেরকে আবার উত্তেজিত করলেন, নতুন করে ছাত্রদের। এইভাবে একটা মুখে যদি আমরা একটা বলি এবং বাস্তবায়নটা যদি অন্যরকম হয়, তাহলে এই সংকটের সমাধান হবে না। আমরা এই বিষয়ে আরো জানবো আপনার কাছ থেকে, গণগ্রেফতার নিয়েও কথা হবে। কুদ্দুস আফরাদ, আপনার কাছে আমি জানতে চাই যে এই যে কোটা আন্দোলনে হতাহতের ঘটনায় আমরা আজকে একটি খবরে দেখেছি যে বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে বিদেশি কারিগর সহায়তা নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রী দিয়েছেন, এবং এই তদন্ত কিন্তু জাতিসংঘ চায়, এবং জাতিসংঘের সহায়তার আগ্রহকে কিন্তু স্বাগত জানিয়েছেন সরকার। তো আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে, স্বাগত জানানোর বিষয়টিকে? যে জাতিসংঘ প্রথমত আজকে যেহেতু আপনার একটা শিরোনাম পড়ছেন, দুটোকে এক করেই বলি। জি, একটা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি হয়তো আর একটু বর্ধিত হবে, পরিধি বাড়ানো হচ্ছে। এটা এক সদস্য ছিল, এটা হয়তো 3 জন বিচারপতি এখানে যুক্ত হচ্ছেন। তো বিষয়টা হচ্ছে যে ওই যে আপনি যে কথাটা বললেন যে কারিগরি সহায়তা, অর্থাৎ প্রযুক্তিগত সহায়তা, টেকনিক্যাল, প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মানদণ্ডের ভিতরে যাতে থাকে, যদি থাকে এটা তো ভালো জিনিস। এবং 74 জন বিশিষ্ট নাগরিক গতকালকে একটা বিবৃতিও দিয়েছেন, তারা দেশের খুবই খ্যাতিমান ব্যক্তিত্ব, তারা বিবৃতি দিয়ে বলেছেন যে জাতিসংঘের তত্ত্বাবধানে হোক। তো জাতিসংঘের তত্ত্বাবধানে তো ইনকোয়ারি যদি হয়, তখন এই দেশের স্বাধীনতা যেটা বলা হয় আমাদের, ওইখানে হয় না। কিন্তু প্রধানমন্ত্রী যেই আগ্রহটা ব্যক্ত করছেন, আমি এটাকে স্বাগত জানাই এবং এটা ভালো দিক মনে করি। এই জন্য মনে করি কারণ আমাদের কারিগরি বিষয়ে অনেক কিছুই আমরা আইডেন্টিফাই করতে পারি না। যেহেতু জাতিসংঘ শান্তি রক্ষা একটা মিশন আছে, সেই কারণে তাদের টেকনিক্যাল ইয়েগুলো অনেক কি বলবো উন্নত ধরনের। তো সেই উন্নত প্রযুক্তি যদি এখানে ব্যবহার করা হয়, আইডেন্টিফাই করা, একটু আগে যেটা প্রফেসর সিদ্দিকুর রহমান সাহেব বললেন যে এটা সবাই চায় প্রকৃত দুষ্কৃতিকারীরা শাস্তির আওতায় যাক, কিন্তু এই প্রকৃত দোষীদেরকে বাছাই করতে গেলে যে টেকনিক্যাল সহায়তা আমাদের এখানে পর্যাপ্ত না।
এমনকি আমরা অনেক কিছুতে সাধারণত ওই কি জানি বলে আমরা এই ডিএনএ বিষয়ে টেস্ট আমি একটু করতে জানতে যে পর্যাপ্ত নয় কেন, এখন তো ডিজিটাল না, বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ কিন্তু টেকনিক্যালি অনেক জিনিস আমাদের এখনো ডিএনএ টেস্ট করতে গেলে আমাদের ঢাকা মেডিকেল কলেজে তাহলে কি আমরা পারে, পিছিয়ে আছি কিন্তু আমরা এখনো? এখনো অনেক কিছুই বাইরে যেতে হয়। ডিজিটালি আমরা পিছিয়ে আছি, ডিজিটালি পিছিয়ে যতটুকু যাওয়া দরকার প্রযুক্তিগতভাবে। না, একটা আমেরিকার মতো তো আমরা না, এটা আমরা পিছিয়ে নাই। বাংলাদেশ ডিজিটালি অন্যান্য তার সমসাময়িক দেশের চেয়ে অনেক এগিয়েছে, কিন্তু ডিজিটালি না প্রযুক্তিগত অনেক সহায়তা দরকার পড়ে, যেটা তাদের হাতে আছে আমাদের হাতে নাই। তো এই যে সহায়তা নিবেন বলছেন, এইটাকে স্বাগত জানাই এবং এটা যাতে কার্যকর করা হয়। দুই হচ্ছে এটা করলে যেটা হবে, প্রকৃত অপরাধীকে যাচাই বাছাই করা সোজা অনেকটা সহজ হবে। দেখেন এই আন্তরিকতাটা যদি কার্যকর থাকে, তাইলে আমি একটু আগে বলছিলাম যখন হেরফের হয় তখন মানুষের ক্ষোভ জন্মে। হেরফের না হলে যদি যা বলে সঠিক ওয়েতে চলে, মানুষের কিন্তু ক্ষোভ থাকে না। আমাদের সমাজে এই শুধুমাত্র কি কোটা সংস্কারের জন্য এইটুক এত বিস্ফোরণ হলো, মোটেই না। এর সাথে সমাজের পুঞ্জীবিত অনেক ক্ষোভ, শ্রেণী পেশার অনেক ক্ষোভ জড়িয়েছে, যেটা হয়তো অ্যাজাম্পশন করতে পারে নাই যারা অ্যাজাম্পশন করার কথা। আবার এইটাও ঠিক, এই ক্ষোভকে পুঁজি করে যারা আবার রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে, কারণ এই সম্পদ আমার আপনার সবার, একটু আগে উনিও বললেন, এই ক্ষোভকে প্রশমন করে। কারণ নরসিংদীর জেলা কারাগার ভাঙ্গা এই ছাত্র আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে কারা ছিল, কারা ওই কাজটা করেছে, ওইটাকে আইডেন্টিফাই করা দরকার। এরকম বেশ কিছু ঘটনা ঘটছে যেটা এই আন্দোলনের সাথে কোনোভাবে সম্পৃক্ত না। ক্ষুব্ধ হয়ে একটা গাড়ি ভাঙতে পারে, কিন্তু কোনো স্থাপনায় পরিকল্পিতভাবে যে নষ্ট করে দেওয়া, ডিস্ট্রয় করা, এইটা কিন্তু এই ক্ষুব্ধ অংশের কাজ না, বিক্ষুব্ধ অংশের। ওইটা হচ্ছে প্রিপ্লান কাজ। ওই প্রিপ্লান কাজকে শনাক্ত যদি সত্যি সত্যি করতে পারে বাংলাদেশ, এটা যদি প্রিপ্ল্যান কাজ হয়, তাহলে এই যে ছাত্ররা যে মারা গেলেন, হতাহতের ঘটনাটা তাহলে আসলে কি কোন পর্যায়ে গেলে পুলিশ গুলি করেছে? না, পুলিশ তো গুলি করার আগে এটা বলা হচ্ছে যে বিশৃঙ্খলাকারীকে দমন করার জন্য আগের থেকে যখন নামায় তখন তাদেরকে সেই নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, এবং ম্যাজিস্ট্রেসি অর্ডার ছাড়া পুলিশ নিশ্চয়ই গুলি করেনি আমি মনে করি। কিন্তু কথা হচ্ছে এইখানে পুলিশি তদন্ত হচ্ছে, বিচার বিভাগীয় তদন্ত হবে। আমি এই মুহূর্তে এটা করব না। তবে আমার একটা প্রশ্ন আছে, যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা, যেটাকে আমরা কেপিআই বলি, খুব ইম্পর্টেন্ট সরকারের, সেই সব স্থাপনা রক্ষা, মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন অনেকক্ষণ ধরে ভাঙছে, বিটিভি অনেকক্ষণ ধরে ভেঙেছে, ওই জায়গাটায় কেন একজন হামলাকারীকে গুলি করে মারতে পারেনি? ওই জায়গায় কোনো হামলাকারীকে গুলি করে মারতো, তা নিয়ে কিন্তু প্রশ্নই আসতো না। কেপিআই রক্ষার জন্য এটা করা যায়, কিন্তু আমরা সাধারণত যেখানে লং টাইম ধরে হয়েছে, এমনকি ওই নরসিংদীর যেটা বললাম জেলা কারাগার, ওইখানে একজনকে তারা আহত করতে পারে না। এইগুলো কিন্তু অনেক বিষয়, অনেক প্রশ্নগুলো আছে, কারা আছে, কতটুকু আছে। এখন এই জায়গাটায় সরকারের যে খামতিটা আছে সেটা তো আমার কথায় আসছে, কিন্তু অপোজিশনের একটু দরকার আছে। অপোজিশন বলতেছি আমি যারা সরকারের বিরোধিতা করছে, তাদেরও এখন এই জায়গাটায় মানে কি জানি একটা প্রবাদ আছে যে ঘোলা পানি খেয়ে এই টাইমে মাছ শিকার করা, মাছ শিকার না করে দেশটা, কিন্তু আমি বারবার বলছি দেশটা আমাদের। কারণ এই জায়গায় হয়তো আপাতত উতরাবে, বা সরকারও যদি কোনো কারণে তারা মনে করে যে সরকারকে এখানে বিদায় করবে, বিদায় করে এই বিশৃঙ্খলা আরেকজন যে আসবে সেও ভালো থাকবে না। আমরা দেখছি, আমরা আশেপাশেও দেখি। সুতরাং এইটা ন্যায় নীতির দরকার, এবং এই ন্যায় নীতিতে সবচেয়ে ভালো ভূমিকা রাখতে পারে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী। উনি যদি আন্তরিকভাবে চায়, উনি যদি এটাকে এখনও পলিটিক্যালি বিবেচনা করে, তাহলে ক্ষতি হবে। পলিটিক্যালি মীমাংসা করা দরকার, কিন্তু এই পলিটিক্সের খামতিটা, ঘাটতিটা কোথায় ছিল সেটা বুঝতে হবে। তার দলের ভিতরে ছিল কিনা, বাইরে ছিল কিনা। দলের ভিতরে যারা আছে, কয়েকজন মন্ত্রী আচরণ নিয়ে কথা হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা শুনি শাসক দলের ভিতরেও ক্ষোভ হচ্ছে। আবার উনি যেটা বললেন, দেখেন ছাত্র আন্দোলনের যেই কথা ছিল, সমন্বয়কদের কেউ কোনো দলের সাথে থাকবে না, অর্থাৎ কোনো ছাত্র সংগঠনে কোনো জড়িত আছে এমন কেউ, সাধারণ ঐক্য ছিল। কিন্তু আমরা এখন কি শুনতে পাচ্ছি, এই দলের 11 জনই সমন্বয়ক একটা ছাত্র সংগঠনের, এই দলের আরও বেশ কয়েকজন অন্য সংগঠনের। এইগুলা কিন্তু এখন আবার বেরোচ্ছে। এখন এই ছাত্রদেরকেও ক্লিয়ার করতে হবে যে তারা ওইসব সংগঠনের সাথে নাই। আমি বলছি না কি কোন দলে, কিন্তু তাদের যে সম্পৃক্ততা আছে এই খবরগুলো পত্রপত্রিকায় উঠেছে। আমি মনে করি যে এই জায়গাটায় প্রত্যেকের, আপনি যেই বললেন বিচার বিভাগীয়
বা এই আপনি যেমন সংগঠনের কথা বললেন কুদ্দুস আফরাদ, গণতান্ত্রিক দেশে সবারই কিন্তু অধিকার আছে যে কোনো সংগঠন না, কিন্তু তারা বলছে না করার অধিকার আছে। এটা রাজনৈতিক কোনো আন্দোলন ছিল না, এটা ছিল কোটাভিত্তিক এবং সর্বদলীয় না, সর্বশ্রেণী দল ছাড়া কোনো শ্রেণী পেশা সাধারণ ছাত্রদের। কিন্তু ওই জায়গাটা যদি এটা হয়ে যায় তাহলে তো একটা প্রতারণা করা হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে, সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রতারণা করা হয়েছে। কারণ একজন নেতা তো একটা ছাত্র সংগঠনের মেম্বার সেক্রেটারি, এমন কথাও এখন প্রচারিত বা পত্রপত্রিকায় এসছে। এটা তার ডিফেন্স করতে হবে। যদি তার ডিফেন্স না করে তাহলে সেও কিন্তু শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে। তার একটা আইডেন্টিটি আছে, এই আইডেন্টিটির আড়ালে সেই কাজগুলো যদি করে, এইগুলো কিন্তু জাতির জন্য একটা দুঃসহ সংবাদ। কিন্তু এটাও সত্য, মানুষের পুঞ্জীবিত ক্ষোভ না থাকলে কয়েকজন ছাত্র নেতার ডাকে কিন্তু সবাই এক হয়ে যায় না। এই কোটা সংস্কার নিয়ে ধরেন প্রথম থেকে সরকারের অবস্থান আর ছাত্রদের অবস্থানের ভিন্নতা ছিল না, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ ভিন্ন ছিল। বডি ল্যাঙ্গুয়েজ ভিন্ন ছিল দেখি সন্দেহটা ছিল, কারণ তারা বলছে যে তারা এটার বিরুদ্ধে আপিল করছে, কিন্তু যারা আন্দোলন করছে তারা বিশ্বাস আস্থা আনতে পারে নাই। কুদ্দুস আফরাদ, আজকে কিন্তু আরেকটি শীর্ষ খবর আছে এর বাইরে, সেটি হচ্ছে আগামীকালের মধ্যেই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হবে, আইনমন্ত্রী বলেছেন। তো এই বিষয়ে আমি আপনার কাছে একটু জানতে চাই যে 14 দল একমত হয়েছে এই জামাত শিবির রাজনীতি বন্ধের। আবার জামাত শিবির তাদের সোশ্যাল ফেসবুক পেজে তারা বলেছেন যে কোনো রাজনৈতিক দল বা কোনো জোট অন্য দলকে বন্ধ করতে পারে না বা রাজনীতি বন্ধ করতে পারে না, এতে রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। অপরদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এটি আরেকটি নতুন ইস্যু তৈরি করার একটা ফায়দা সরকার করছে এবং জনগণের দৃষ্টি সরানোর জন্য একটা নতুন প্রজেক্ট। তো আপনি এই বিষয়ে আসলে কি বলতে চান? এই বিষয়ে আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে, এটা বাংলাদেশের জনগণের অধিকাংশ মানুষের, সবার না, কাঙ্ক্ষিত সিদ্ধান্ত। এটা অনেকদিন ধরে বলা হচ্ছে। বিএনপি মহাসচিব কিন্তু এটা এড়িয়ে গেছেন, উনি এটা কন্ডেমও করেন নাই, এটা বিরোধিতা করেন নাই, উনি বলছেন আড়াল করার, উনিও কিন্তু এড়িয়ে গেছেন। বিষয়টা এমন, এইখানে রাজনীতি, অর্থাৎ এই জামাতকে নিষিদ্ধ করার জন্য অনেক দিন ধরে এই মহাসচিব প্রশ্ন রেখেছেন যে আরো আগে কেন নিষেধ। হ্যাঁ, না আরো আগে না, ওনারা বলছে যে করেন না কেন, এইটাও বলছেন যে আগেই করেন না কেন আপনারা, আপনাদেরকে তো কোর্টে, এটা বিএনপির তরফে বলা হচ্ছে, আওয়ামী লীগ বলছে, অর্থাৎ কার ঘাড়ে কি বন্দুক রেখে গুলি করবে এইটার অপেক্ষা ছিল দীর্ঘদিন। দেখেন 2013 সালে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ আদালতের একটা বা মানবাধিকার বিরোধী আদালতের একটা ইয়েই ছিল যে জামাতকে নিষিদ্ধ করার সুপারিশ ছিল, এবং এরা চাইছিল, আওয়ামী লীগও কিন্তু বলছে যে আদালত করলে, আমরা আদালত নির্দেশ দিলে আমরা আদালত সরকারকে বলছে, কারণ রাজনৈতিক দল করা না করা সরকারের নির্বাহী আদেশ। তো এইটা যদি এখন করে, আমার প্রশ্ন হচ্ছে জামাতকে ব্যান করা হবে, ঠিকই আছে, জামাতকে তারা করতে চাইছে, সরকার ব্যান করা হবে, জামাতের লোগো, জামাতের সাইনবোর্ড, জামাতের ব্যানার হয়তো বন্ধ হয়ে যাবে। যারা জামাতি অর্থাৎ এই দলের সদস্য নেতা, তারা কি বন্ধ হবে? তারা দেশের নাগরিক। তো জামাতের রাজনীতিকে যদি অচল করতে হয়, তাহলে যারা এই সিদ্ধান্ত নিচ্ছেন তাদের রাজনীতি থেকে আরো অনেক সচল করতে হবে, অনেক এগিয়ে নিতে হবে। আদতে কি রাজনীতি ততটা এদিকে এগিয়ে গেছে? জামাতকে তো গত 15 বছরে তাদেরকে কোথাও দাঁড়াতেই দেয় নাই, এবং জামাতকে নির্বাচন কমিশন নিবন্ধন খারিজ করেছে 13 সালে। তো এরপরে জামাত কিন্তু জীবিত আছে। এখন জামাতকে ওই যে 14 দল তাদেরকে করতে পারে না, ওই জামাত যেটা বলছে ওইটা ঠিক, 14 দল নিষিদ্ধ করবে সরকার, নির্বাহী বিভাগ। কিন্তু জামাতকে যদি কার্যত অচল করতে হয়, জামাতকে যদি করতে হয়, আমি যেটা মনে করি এই দেশের রাজনৈতিক অঙ্গনে আরো বেশি মানুষের কল্যাণে কাজ করতে হবে, আইনের শাসনটা আরো জোরালো করতে হবে। তাইলে যদি জামাতের রাজনীতি বন্ধ হয়ে যায়, নাহলে জামাতের রাজনীতি আড়ালে থাকবেই, এবং সেটা আন্ডারগ্রাউন্ডে কিছু যাবে বিএনপির পকেটে, কিছু যাবে অন্য পকেটে, এরকম নানান পকেটে যাবে। তাতে তো জামাতের কোনো হবে না, তারা নতুন আরেকটা দল হবে। জামাতের এই ক্ষেত্রে আরেকটা কথা আছে আমি বলি, জামাত নিজেও চায় না জামাত ইসলামী নামে, জামাতের একটা বড় অংশ চায় না জামাত ইসলামী তারা রাজনীতি করুক, তারা নতুন সাইনবোর্ড চায়, এবং ইতিমধ্যে এবি পার্টি নামে একটা তাদের সাইনবোর্ড তৈরি হয়ে গেছে। এই সময়ে আমরা 79 সালে দেখছি যখন জামাত এখানে ব্যান্ড ছিল,
আইডিয়াল অর্থাৎ ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে একটা ইয়েতে আড়ালে তারা রাজনীতি করেছে। তো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে, আন্ডারগ্রাউন্ডে দিলে তার কিছু চিন্তা ভাবনা আগে থেকে করতে হয়। আমি জানি না সরকার সেটা করছে কিনা, যদি করে থাকে এবং সেইভাবে কর্মসূচি নেয় এইটা, কারণ স্বাধীনতা বিরোধীদের এদেশের রাজনীতি এমনি নিষিদ্ধ ছিল, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, সেটা যে কোনো উপায়ে হোক এটা এসে গেছে। এবং এখন যদি এটাকে নিষিদ্ধ করে এবং করে যদি এটাকে সামনের দিকে নিয়ে যেতে পারে, আমি তাদেরকে স্বাগত জানাই। আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি। অধ্যাপক এম সিদ্দিকুর রহমান, আপনার কাছে যেতে চাই যে ঠিক এই সময়ে একটি রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা, আপনার কি মনে হয় যে এই সংকট সমাধানের কতটুকু এটি ভূমিকা রাখবে? এবং সেই সাথে আপনার কাছে আমি আরও জানতে চাই যে গণগ্রেফতারের বিষয়ে জানতে চাইছিলাম যে সাধারণ মানুষ যারা স্বজনরা আছেন তারা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ভিডিও ফুটেজে তারা কান্নাকাটি করছেন, তারা অভিযোগ করছেন যে তাদের সন্তান কোনো দোষ করেনি, তারা এমনি দাঁড়িয়েছিল রাস্তার পাশে, তাদেরকেও ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে কি এই অভিযোগ অমূলক? আর সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই যে আজকে সরকার থেকে কিন্তু শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছিল মন্ত্রিসভা বৈঠকে এবং আজকে সারাদিন রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। এবং এর বিপরীতে আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন, সেখানে তারা প্রতিবাদ জানিয়েছেন, এটাকে প্রত্যাখ্যান করেছেন এই রাষ্ট্রীয় শোক। এবং সেই সাথে আমরা ফেসবুকে ও সোশ্যাল মিডিয়াতেও দেখছি যে অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন। তো আপনি আসলে পুরো সামগ্রিক বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রথম যেটি কথা যে আপনি বলছেন যে জামাত নিষিদ্ধ প্রসঙ্গটি এসেছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে এটা একটা নতুন ইস্যু। আসলে বাংলাদেশের রাজনীতির ঘটনা প্রবাহ যেভাবে চলছে, আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করছি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং হতাহতের ঘটনা, এই সময়ে কিন্তু আমাদের আলোচনা করার কথা ছিল যে রাষ্ট্রীয় সম্পদ লোটপাটে বেনজির, তারপরে মশিউর গংদের এবং তাদের রাজনৈতিক মদতদাতাদের, হ্যাঁ মতিউর এবং তাদের, যে এইগুলো কিন্তু আমাদের বাংলাদেশে একটা বড় ইস্যু হিসাবে আমাদের সামনে এসেছিল। এবং জনগণের পক্ষ থেকে এই যে জনসম্পদ, এই যে পিএসসির প্রশ্নপত্র ফাঁস, সেইখানে ড্রাইভারের বিপুল পরিমাণ অর্থের মালিকানা ইত্যাদি ইত্যাদি, সেই ইস্যুটা কিন্তু আমাদের এখন আর নেই। আমার মনে হয় যে দূরে থেকে যারা, ওরা মনে হয় এখন হাসছে যে আমরা নিরাপদ হয়ে গেলাম কিনা। এবং আমার তো এটা সন্দেহ হয় যে এই যে একটা আমাদের রাষ্ট্রীয় সম্পদের যেটা হলো যে পরিকল্পিত, আমি বিশ্বাস করি যে আমাদের কোনো ছাত্ররা এর সাথে যুক্ত ছিল না। তো এর মধ্যে ওই যে যারা এই লুটপাটকারী, রাষ্ট্রীয় অর্থ লুটপাটকারী, তাদেরও বিনিয়োগ আছে কিনা এটা আমার সরকারকে এটা খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। কেননা ইতিমধ্যে এই যে মেট্রো রেল ভাই যেটি বলেছেন যে ঢাকার একজন এমপির সংশ্লিষ্টতা সম্পর্কেও এই মেট্রো রেল ধ্বংস এবং পরিবহন ব্যবসায়ীদের একটা সংশ্লিষ্টতার কথাও কিন্তু কিছু কিছু পত্রপত্রিকা এবং মানুষের মুখে মুখে এসে গেছে। আপনি দেখেন চিটাগংয়ে একজন শ্রমিক লীগ সভাপতি, একটা মানে মহানগরীর একটা উপজেলা সভাপতি, যে একজনকে সে মানে 4 লাখ টাকা দিবে যে সে ইয়াতে গিয়ে আগুন ধরাবে, গ্রেপ্তার হয়েছে কিন্তু। এবং দল বলছে এটা ব্যক্তির জন্য আমরা দায়িত্ব নিব না। কিন্তু যখন একটা সংকট তৈরি হয়, নানা ফোর্স কিন্তু আপনার এখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করে। ফলে বিষয়টাকে সামগ্রিকভাবে না দেখে যদি সরকার যেটা বলছে খালি আওয়ামী লীগ বিরোধ আর বিএনপি এই সন্ত্রাসী কাজ করছে, তাহলে কিন্তু ওই দুষ্ট চক্র আড়ালে থেকে যাওয়ার খুবই সম্ভাবনা আছে। এই জন্যই আমরা যেটা বলি যে একটা নিরপেক্ষ নির্মোহ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের, হ্যাঁ, এরপরে আমরা যেটা বলছি যে এই যে ইস্যু আড়াল করার কথা বলা হচ্ছে, যে আমি বললাম যে আমরা যে ইস্যু নিয়ে কথা বলার চেয়ে আমরা এখন অন্য ইস্যু নিয়ে কথা বলতে হচ্ছে। এখন এই যে জামাতকে নিষিদ্ধ, জামাত কিন্তু একটা খুব পুরনো দল। আপনি 1941 সালে, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে 1949, আর জামাত প্রতিষ্ঠিত হয়েছে 1941 সালে। এবং এই দলটি একটু আগে বলেছেন যে স্বাধীনতা পরবর্তী সময়েও নিষিদ্ধ হয়েছিল, এর আগে আইয়ুব খানের আমলেও এরা নিষেধাজ্ঞার মধ্যে পড়েছিল। এবং পরবর্তীতে তারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে, আসছে এবং রাজনীতি করছে। এখন বিশাল আমাদের হচ্ছে যে জামাতকে নিয়ে আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের ব্লেম গেমের খেলা হয়েছে। আপনি 2013 সালে তাদের নিবন্ধন বাতিল হয়েছে, 23 সালে এসে 10 বছর পরে আপনার এই তাদের যে আপিলটা খারিজ হয়েছে 10 ইয়ার্স ব্যাক। এবং আপনি আমাদের যে আগের যে অ্যাটর্নি জেনারেল ছিলেন মাহবুবে আলম, ওনার বক্তব্যগুলো আপনি এখনো গুগলে সার্চ দিলেও দেন, উনি বলছেন যে এদের জন্য নিষিদ্ধ করার জন্য। ছোট করে শুনতে চাই, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, যে আজকে যে শিক্ষকরা যারা, আমি আপনাকে এটা বলি যে আমরা বলছি যে এটা জামাতের
ইয়া করার, নিষেধাজ্ঞা করা, কনফিউশনটা যেটা তৈরি হয়েছে, কনফিউশনটা হলো যে কালকে 14 দলের বৈঠকের পরে যেভাবে ইয়াগুলো এসেছে যে জামাত নিষিদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত 14 দলের, এটা তো 14 দলের সিদ্ধান্তের ব্যাপার না, ফলে মানুষের মধ্যে একটা কনফিউশন হয়েছে। আর সরকারও এটি দুইটা পন্থা আছে আইনগতভাবে, একটা হলো যে জাতীয় সংসদে নিয়ে করতে পারেন এবং কালকে নির্বাহী আদেশেও তারা করতে পারেন, এবং নির্বাহী আদেশে করার জন্য জঙ্গি দমন আইন, এই আইনের আওতায় নাকি করবে আমরা শুনতে পাচ্ছি। আমরা প্রতিক্রিয়া পরবর্তী কি হবে সেটা আমরা দেখছি। শিক্ষকদের বিষয়ে যেটি আপনি বলতে চাচ্ছিলেন, এটা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, মানে যারা সাদা দলের শিক্ষকরা, তাদের একটা সংবাদ সম্মেলন হয়েছে এবং এই সংবাদ সম্মেলনে তারা এই মানে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এতে উদ্ভূত যে আমাদের যে 2 শতাধিক ছাত্র জনতার, পুলিশ, সাংবাদিকের যে হত্যাকাণ্ড এবং আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং পরবর্তীতে যে উদ্ভূত পরিস্থিতিতে গণগ্রেপ্তার, সামগ্রিক বিষয় নিয়ে তারা বক্তব্য রেখেছেন। এবং এই বক্তব্যের মুদ্রা কথাগুলো হচ্ছে যে তারা বলতে চেয়েছে সাদা দল যেটি, যে এই ঘটনাটি যেভাবে আমাদের মানে ইয়া করার কথা ছিল কিন্তু সেইভাবে না করা। সাদা দল প্রথম থেকে এই আন্দোলনের সাথে এটাকে যৌক্তিক বলে সমর্থন দিয়েছে, নৈতিক সমর্থন দিয়েছে এবং একাধিকবার সরকারকে খুব দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মধ্যে এই সংকটটা সমাধানের জন্য বিবৃতির মধ্যে দিয়ে করেছে। কিন্তু সাদা দল বলছে যে এটি সরকার যথাযথ সময়ে করে নাই, বিশ্ববিদ্যালয় প্রশাসনও আমাদের শিক্ষার্থীদের যথোপযুক্ত, ফলে তারা 11 দফা দাবিনামা উপস্থাপন করেছে। আমরা আবারও এই সংকটকালীন মুহূর্ত পেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, বাংলাদেশ আমাদের সবার, এই মাতৃভূমিকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সবার। আমরা সবাইকে শ্রদ্ধাশীল হয়ে, সহনশীল হয়ে একে অপরের সাথে পাশাপাশি আমরা অবস্থান করব সবসময়, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি। আপনাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজ এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।